আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরে। নজরুলের প্রয়াণ দিবস আজ। জ্যৈষ্ঠে তিনি এসেছিলেন, ভাদ্রে নিয়েছিলেন বিদায়। শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের বঞ্চনা, ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল তার কণ্ঠে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে দূর করে তিনি তুলে এনেছিলেন ধর্মনিরপেক্ষ মানবতার আত্মপ্রত্যয়। আবার তিনি কোমল হৃদয় অনুভবে আবেগে থরথর। তিনি বিপ্লবী, তিনি গানের পাখি বুলবুল। জাতীয় কবি হিসেবে পরিচিত তিনি আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আজ 12 ভাদ্র, তার 48তম প্রয়াণ দিবস। 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আবির্ভূত হয়েছিলেন তিনি জ্যৈষ্ঠের ঝড় হয়ে। কিন্তু সেই ঝড় চিরতরে শান্ত হয়ে গেল 1383 বঙ্গাব্দ 12 ভাদ্র ঢাকার পিজি হাসপাতালের 117 নম্বর কেবিনে। অঙ্কের হিসাবে তার জীবনকাল 77 বছর হলেও তার সাহিত্য জীবনের, সাহিত্য চর্চার বয়স মাত্র 23 বছর। কিন্তু এই কম সময়ে, অর্থাৎ মাত্রই 23 কিংবা 24, এটা নিয়ে যদিও সংখ্যা আছে, যাই বলি না কেন, এই সময়টাতে তিনি এত অল্প সময়ে তার পুঞ্জীভূত যে সঞ্চয় তিনি দিয়ে গেছেন বাংলা সাহিত্য, বাংলা ভাষা সাহিত্যে, তা অমূল্য সম্পদ, অমৃত সম্ভার বলা চলে। যে কারণে জাতি আজও তাকে স্মরণ করে শ্রদ্ধা এবং ভালোবাসায়। প্রিয় দর্শক, আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম হতে আমি চিরতরে দূরে চলে যাব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরাও আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে, তিনি চট্টগ্রাম এসেছেন, বিভিন্ন বিষয়ে আসলে আমাদের জানার একটা কৌতূহল আছে। সেই কৌতূহল থেকেই আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন আলোচক হিসেবে বলতে পারি, বা অতিথি হিসেবে। তিনি হলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার এবং প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, যিনি প্রায় 2003 সাল থেকে এই নজরুল বিষয়ে তিনি গবেষণা করে চলেছেন নিরন্তরভাবে। একইভাবে তিনি প্রায় 13টি গ্রন্থ রচনা করেছেন। তাকে আমরা বেশ সমৃদ্ধ হয়েছি। ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, কেমন আছেন? জি, ভালো। আজকে আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে, আপনাকে পেয়ে আমরা বেশ আনন্দিত। আপনি দীর্ঘদিন যাবৎ কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করছেন এবং প্রায় 13টির মতো গ্রন্থ রচনা করেছেন। আজকে আপনার কাছে আমরা জানতে চাইব, জাতীয় কবি নজরুল ইসলাম চট্টগ্রামে তো 3 বার এসেছিলেন। আপনি যদি বলতেন যে একটু বিষয়, বিভিন্ন তিনি যে কত সালে এসেছিলেন এবং কতবার এসেছিলেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি আমাদের দর্শক শ্রোতাকে জানাতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী, এই সময়ে আমি কবির প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করছি অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি যে প্রশ্নটি করেছেন, কবি প্রকৃতপক্ষে 3 বার এসেছেন, অনেক জায়গায় 4 বার এসেছেন, এরকমও কথা আছে। মূলত 1926 সাল
1929 সাল, কেউ কেউ বলছেন 1932 অথবা 33, এই 3 বার এসেছেন। এবং পরক্ষণে আরও ইতিহাস রয়েছে, 1973 সালেও কবি একবার এসেছিলেন আমাদের এই অঞ্চলে, তখন তিনি বাকরুদ্ধ ছিলেন। না, 73 যেবার এসেছিলেন, আমি যতখানি জানি সেবার মনে হয় শেষবারই এসেছিলেন। এবং বেশিক্ষণ সময় তৎকালীন প্রেসিডেন্টই তাকে এনেছিলেন আর কি, নিজ ভূমে ফিরিয়ে এনেছিলেন। সেই সময় তিনি বাকরুদ্ধ ছিলেন। আচ্ছা, আমরা জানতে চাই, তিনি তো চট্টগ্রামে এসেছিলেন, কোথায় কোথায় গেছেন বা এই সম্পর্কে যদি কোনো স্মৃতি আপনার কাছে জানা থাকে। 3 বার বা 4 বার কবি যে এসেছেন, সেই জায়গায় প্রথমত এসেছেন কবির বন্ধু হাবিবুল্লাহ বাহার এবং শামসুন নাহার মাহমুদ, তামাকুন্টলি লেন, আজিজ মঞ্জিল, এবং এসেছেন আমাদের ডিসিএল, এসেছেন আন্দরকিল্লা জামে মসজিদ, আমাদের চট্টগ্রাম কলেজ, ফতেহাবাদ, রাউজান, সীতাকুণ্ড, পতেঙ্গা, কর্ণফুলী এবং সন্দ্বীপ। আমরা ইতিহাস গেটে এই সমস্ত জায়গাগুলোতে কবির আসার যে ইতিহাস সেটি আমরা জানতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ অনেক জায়গায় তিনি এসেছিলেন এবং অনেক কাজও নিশ্চয়ই করেছিলেন। প্রথমবার যেবার এসেছিলেন সেবার কিন্তু তিনি রাজনৈতিক কোনো কাজই এসেছিলেন। অবশ্যই, হ্যাঁ, হাবিবুল্লাহ বাহারের নিমন্ত্রণে, একটা নিমন্ত্রণে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম যখন চট্টগ্রাম এসেছেন তখন বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, অনেকগুলো কবিতা তিনি এই চট্টগ্রামের বুকে বসিয়ে লিখেছেন। তিনি এসেছেন 1926, 1929 এবং 33-এ। বিভিন্ন সময় তিনি যে বিভিন্ন কবিতা লিখেছেন, আপনি যদি এই বিষয়ে কিছু আলোচনা করতেন। শুধু কবিতা নয়, আমাদের এই অঞ্চলে এসে কবি আসলে বাংলা সাহিত্যের যে বিষয়টি রয়েছে সেটিকে নানাভাবে সমৃদ্ধ করেছেন, এবং বলা যায় যে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে রয়েছেন কবির লিখনী শক্তি সেই পর্যন্ত পৌঁছে গেছে। এখানে উল্লেখ করার মতো যে বিষয়গুলো উনি লিখেছেন সেটির মধ্যে সিন্ধু প্রথম থেকে 3য় তরঙ্গ এবং নজরুল রচনাবলীর প্রথম খণ্ড, গোবাক্তরুর শাড়ি, মধুবালা নাটক এবং অনেকগুলো অসংখ্য গান, ওরে মাঝি, আমাদের তরুণদেরকে নিয়ে লেখা অনেকগুলো বিষয়, বিশেষত ছোট ছোট বিষয়গুলোকে বাদ দিলে উল্লেখ করার মতো যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কর্ণফুলী, সিন্ধু হিন্দুল এবং নজরুল রচনাবলীর অধিকাংশ বিষয়গুলো। এবং সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আমাদের এই সাহিত্য, নজরুলকে নিয়ে আমরা যখন আলোচনা করি সেই সময় সবচেয়ে বড় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গোবাক্তরুর শাড়ি। এই কবিতাটি নিয়ে আমরা অনেকেই কথা বলি, মূলত কেউ বলি সন্দ্বীপে এটি রচনা করেছেন, কেউ ডিসিএলে, কেউ কেউ অন্য জায়গায়ও বলেন। কিন্তু আমরা ইতিহাস গেটে যেটি জানতে পারি সেটি হচ্ছে তিনি ফতেহাবাদে এই কবিতাটি লিখেছেন আলম পরিবারে গিয়ে। তো নজরুলের এই আলোচনার বিষয়গুলো যখন আমরা আনতে যাই সেখানে মধুমালা নাটকটি অনেকভাবে আসে। সেটি মূলত সন্দ্বীপে, আপনারা জানেন যে কবির বন্ধু কমরেড মুজাফফর আহমেদ ছিলেন, তার বাড়িতে গিয়ে মূলত মধুমালা রচনা করেন এবং সীতাকুণ্ড পাহাড়ে বসে উনি গান লিখেছেন। আমাদের কাঠটলিতে তিনি সংবর্ধনায় ছিলেন। তেমনি একসময় কবিকে বিশেষত মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে অনেকটা ধিক্কৃত করা হতো, ভিন্নভাবে তাকে উপস্থাপন করা হতো, কিন্তু আন্দরকিল্লা জামে মসজিদ কবিকে সংবর্ধনা দেয়, আপনি জানেন নিশ্চয়ই ইতিহাস থেকে। সেখানে সমস্ত মানুষজন একত্রিত হয়ে তার ইসলামী জগৎ যেটি, ইসলামী সঙ্গীত যেটি, এটিকে আলোচনা করতে গিয়েই কবিকে শেষ পর্যন্ত এই আন্দরকিল্লা জামে মসজিদে মালিকুস শুআরা, অথবা এটার বাংলা অনুবাদ যেটি দাঁড়ায় সেটি হচ্ছে কবিদের সম্রাট। এটি কিন্তু আমাদের এই অঞ্চল থেকে, বিশেষত আন্দরকিল্লা জামে মসজিদ থেকে সেটি দেওয়া হয়। এবং আপনি জানেন যে আমাদের সবচেয়ে নামী কলেজ যেটি চট্টগ্রাম কলেজ, সেখানেও কিন্তু কবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুসলিম হলে কবি একাধিকবার বক্তৃতা করেছেন। আমি আপনার প্রশ্নের মধ্যে না থাকলেও একটি প্রসঙ্গ দর্শকের কাছে আমার আবেগের জায়গা থেকে আমি তুলতে চাই। সেটি হচ্ছে আমাদের এই অঞ্চলে কবি যেমন এসেছেন, থেকেছেন, ভালোবাসা নিয়েছেন, লিখেছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সেরকমভাবে আমরা কিন্তু এখানে তাকে তুলে ধরতে পারিনি। তো এই জায়গাটি সংরক্ষণ করা হয়নি বা কবির স্মৃতিগুলো যেভাবে আমাদের সংরক্ষিত করবার কথা ছিল সেটা আমাদের হয়ে ওঠেনি, যে কারণে আমাদের যে আগামী প্রজন্ম,
আমাদের নজরুলকে আগামী জানার যে- প্রজন্ম নজরুলকে নিয়ে চর্চা করবে, গবেষণা করবে, তার সুযোগ কিন্তু অনেকাংশে অনেকটা কম, কম। শুধুমাত্র কিন্তু আমাদের সংরক্ষণের অভাবে। আমি শুনেছি আপনি এই বিষয়ে কিন্তু বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছিলেন, Right. সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা মূলত বিশেষত আমি নিজে ব্যক্তিগত ভাবেই বলা চলে এটি যে 2003 সাল থেকে আমি কবিকে নিয়ে গবেষণা করবার বিষয়টি আমি উদ্যোগ নিয়েছিলাম। সেই থেকে মূলত আমরা আপনাকে যদি একটু পেছনে বলি, আজকে যে ডিসিএল এর কথা আপনি বলছেন, আপনি সেই জায়গাটি ভিজিট করলে দেখবেন সেখানে নজরুল যত জায়গায় বসেছেন অথবা স্মৃতিগুলো আছে সেগুলো আমরা কিন্তু সংরক্ষণ করেছি। সেটিকে নজরুল স্কোয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এটি কিন্তু আমাদের আন্দোলনেরই একটি ধারাবাহিকতা ছিল। আচ্ছা। অপরদিকে আমার ব্যক্তিগত উদ্যোগে ফতেঙ্গা কর্ণফুলী তীরে আমরা একটা তবসরণ চিহ্ন স্থাপন করেছিলাম, যেখানে বসে কবি সিন্ধু হিন্দুলের মতো জিনিস রচনা করেছেন এবং কর্ণফুলীর মতো কবিতা তিনি সাহিত্যে এনেছেন। তারপর আপনি জানেন যে ইকো পার্ক সীতাকুণ্ডে, সেখানে এই পার্কটিকে নজরুল ইকো পার্ক ঘোষণা করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে এসেছি এবং সেখানেও পৌরসভার উদ্যোগেই মূলত একটি স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে এবং পথে বাদে আমাদের ডিসির পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে বসে আমার এই কাজগুলো করবার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি আমাকে উৎসাহ দিয়েছেন তাকেও আমি স্মরণ করতে চাই, যে মরহুম ইউসুফ চৌধুরী, যিনি দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার বাড়িতে হাজি ডেউয়াপাড়া গ্রাম, যেটি রাউজান, সেখানে যখন তিনি এসেছেন সেই জায়গাগুলোকে তিনি সংরক্ষণ করবার চেষ্টা করেছেন। সন্দ্বীপের স্মৃতিগুলো সংরক্ষণ করা হয়নি। কর্ণফুলীর তীরে আমরা যেটি করেছিলাম সেটাকে পানি সম্পদ মন্ত্রণালয় অনেক ব্যাপক আকারে কিছু করার পর যখন নতুনভাবে কর্ণফুলী মানে এটা সংরক্ষণ হয়, সেই সময় কিন্তু আমাদের স্মৃতিফলকটি ভেঙে ফেলা হয়। এখনো পর্যন্ত সেটি সংরক্ষণ করা হয়নি। তারপর দ্বিতীয়ত আপনি জানেন যে আমাদের মুসলিম হল আজকে বড় আকারে হচ্ছে, বৃহৎ আকারে এটি আমাদের জন্য হচ্ছে। আমরা দীর্ঘদিন জেলা প্রশাসক সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিব সহ সকলের কাছে আমরা আবেদন করেছি সেখানে যেন ইতিহাস সংরক্ষণ করা হয়। আপনি খুব কষ্টের সহিত বলতে হয় যে সুট্রাম কলেজ, যেখান থেকে আমরা পড়াশোনা করেছি, অসংখ্য হাজার হাজার ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে, আপনি কিন্তু এই কলেজ প্রাঙ্গণে গেলে কোথাও নজরুলের একটা স্মৃতিচিহ্ন দেখবেন না, কোথাও কিচ্ছু নেই। যেটি আপনি বলছিলেন যে নতুন প্রজন্মকে জানানোর যে বিষয়টি আছে সেটি আসলে করা হয়নি। তো আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমি সুযোগ পেলাম, আমি সরকারের কাছে বিনয়ের সহিত আবেদন করতে চাই যে নজরুল আমাদের এই অঞ্চলকে সাহিত্যে নয় শুধু, পুরো দেশে নয় শুধু, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে রয়েছেন সব জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছেন তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। তো আমি অনুরোধ করতে চাই যে নজরুল যে সমস্ত জায়গাগুলোতে এসেছেন সেই জায়গাগুলো যেন ইতিহাসের প্রয়োজনে এবং আমাদের দেশের প্রয়োজনে, যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, সেই কাজটি করা হয়। প্রিয় দর্শক, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, প্রেম আর দ্রোহ একই সঙ্গে বসবাস করে। তাই সুতরাং আমরা শুধুমাত্র বিদ্রোহী বললাম আর তাকে প্রেমের কবি বললাম না, তা কিন্তু নয়। যেখানে দ্রোহ সেখানেই প্রেম। আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত এবং অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য এবং বিশেষ কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি কবি কাজী নজরুল ইসলাম অনেক নাটক তিনি রচনা করেছেন, তার মধ্যে একটি নাটক রাক্ষসী। এখন আমরা এই রাক্ষসী নাটকের অংশবিশেষ দেখব। আমি কারে দেখছিল? এই যে নবাবের মতো বাবু গো। নবাব লাগছে, যা খুশি ভেবে নিতে পারো, আমি কোনো আপত্তি করব না। তা এত ভাবসাব কেন গো? সব তোর জন্য, যা খুশি বল, মনটা ভরে শুনি। পুরুষ মানুষের মাথা পাগল করে দিতে পারে, আমার থেকে সাবধানে থেকো। আরে সাবধান হব কেন, আমি তো পাগল হবার প্রস্তুতি নিয়ে আছি, এক পায়ে খাড়া। তুই শুধু খালি একটু ইশারা করলেই পুরো পাগল হয়ে যাব। যারে কি ইশারা করি সে তো ইশারায় আসে না গো। এই যে আমি আসলাম। না গো বাবু, তোর কথা না। তবে কার কথা বলিস? সে তুই বুঝবে ক্লাই। আমার মন
কার জন্য উতলা? কেন বুঝবো না? আমার মতো স্মার্ট এই তলাটা কে আছে শুনি? তা বটে, তুই স্মার্ট আছস, কিন্তু কিন্তু মরদ সে আলাদা বিষয় গো, সে তুই বুঝবে না। কিছু বলছিস? হ্যাঁ, না না গো, তোমার আর বোঝার তেমন কি বয়স হয়েছে বলো? বয়স আমার কম হয়নি। আমি চাইলে তোকে নিয়ে। হয়েছে বাবু, তুমি যে কি করতে পারবে তা আমার জানা আছে। তোর বয়স হলে কি হবে, তুইও বড় ড্যাম রাগো, কেউ দেখে ফেললে তোর ইজ্জত যাবে। এখন যাও তো, তোমার বউ যদি জানতে পারে তোমাকে ট্যাঙ্গাবে। আরে দেখ, বউয়ের ঠ্যাঙ্গানিকে কে ডরায়? শোন, যে পুরুষের মুরদ নাই সে ডরায়। আজ যাচ্ছি, কাল কিন্তু আবার আসবো। বাই বাই। হয়েছে, আমার মুরদ একটু ভালো বলে গায়ে উঠতে চায়। সবাইকে আমার চেনা আছে, কৃপণের হাত দি বজ্জাত। সম্মানিত শ্রদ্ধেয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, সকলেই আছেন। আজকে আমরা চেষ্টা করব গান, আবৃত্তি এবং তার কিছু পঠন পাঠনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। আমি প্রথমেই আসি প্রত্যুষা বড়ুয়া। ভালো আছি। আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আমরা তো একটু আগেই আলোচনা করলাম তার সঙ্গীত সম্পর্কে, তার যে বিভিন্ন গান রচনা নিয়ে। তিনি গীতিকারও ছিলেন, সুরকারও ছিলেন। আজকে আপনাকে যদি বলা হয় আপনি কোনো গান করবেন, তাহলে আপনি কোন গানটা করবেন? আজকে আমি গাইবো ফুলের জলসায় নীরব কেন কবি, এই গানটি। কিন্তু আমরা এত গান থাকতে আমরা এই গানটিই কেন শুনবো? এই গানটি হলো কবি নজরুল ফুল অনেক ভালোবাসতেন। এর প্রমাণ পাওয়া যায় বিভিন্ন জন্মদিন পালনের মধ্য দিয়ে। জন্মদিনে যারাই তাকে শুভেচ্ছা জানাতে আসতেন তারা সবাই ফুল নিয়ে আসতেন। ফুল দেখে কবির অশান্ত মন শান্ত হয়ে যেত, তাই এই গানটি। ঠিক আছে, তাহলে প্রিয় দর্শক আমরা গান থেকে ফিরে আসি। কান
অনেক অনেক ধন্যবাদ প্রত্যুষা চমৎকার একটি উপস্থাপনার জন্য। নজরুলের সাহিত্যে শিল্পকর্মে নারীর উপস্থিতি ছিল দৃঢ় এবং বর্ণিল। যে সময়টিতে নারীরা শুধুমাত্র ভোগ এবং বঞ্চনার বস্তু ছিল, সেই সময়টিতে তিনি শুধুমাত্র নারীকে মানুষ হিসেবে পরিচয় করানোর জন্য তার কলম কেঁপে উঠেছিল ঝনঝনিয়ে। তিনি গিয়েছেন, তিনি লিখেছেন সাম্যের কবিতা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে নাহিদ নেওয়াজ, যে আমাদেরকে একটা কবিতা করে শোনাবে। তার আগে আমি নাহিদ নেওয়াজের কাছে জানতে চাই যে নজরুলের চোখে নারীর অবস্থান সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমি একটি লাইনের মাধ্যমে নজরুল ইসলামকে নারীর কবিতার একটি জায়গা থেকে বলতে চাই। সেটি হচ্ছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসলে লাইনের মধ্যেই বোঝা যাচ্ছে যে নজরুল ইসলাম কিভাবে সাম্যবাদের কথা বলেছেন। আর এই নারী কবিতাটিও সাম্যবাদ কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। এই সাম্যবাদ কাব্যগ্রন্থে আরও কিছু কবিতা আছে, যেমন কুলি মজুর মানুষ। এই কবিতাগুলোর মাধ্যমে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা বিষয় হচ্ছে যে তিনি নারীকে কিভাবে মুখ্য হিসেবে দেখেছেন, নারীর অবস্থানটাকে কিভাবে দেখেছেন। আরেকটি বিষয় হচ্ছে মানুষ হিসেবে নারী তার দৃষ্টিতে কেমন ছিল। আমরা দেখতে পাই 1800 শতকের দিকে যখন নারীদের প্রতি একটা বিরূপ মনোভাব মানুষের, যে সময় সতীদাহ প্রথা রহিত হলো, নারী শিক্ষার আন্দোলন শুরু হলো, সেই সময় নজরুলের মধ্যে একটা ভাব সৃষ্টি হলো যে নারীকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, যে তুলনা, সেটি থাকবে না। সম অধিকার, বা আমরা যেটাকে বলতে পারি মৌলিক অধিকারে নারী পুরুষ যেন সমান থাকতে পারে। তো সেখান থেকে নারী কবিতা একটি অসাধারণ সৃষ্টি, তার চমৎকার অনেক লাইন আছে এখানে, অনেক বড় একটি কবিতা। আজকে আমি সংক্ষেপিত শোনাবো। ঠিক আছে, তাহলে আমরা কবিতাতে ফিরে যাই। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নারী বাহে হল, নারী বাহে জল, সেই জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর ক্ষুধা দিল, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে, জন্ম লোভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা।
কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রজা ওই কারাগারে, পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাহিদ নেওয়াজ, যে কবিতাটিকে এত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। কাজী আরাফাত, আমরা জানি কবি কাজী নজরুল ইসলামের সাথে ফজিলাতুন্নেসার একটি যে গুঞ্জন যেটা শোনা যায় বা সম্পর্কের যে একটা বিষয় শোনা যায়, মানে কেন যেন তাদের এই দুজনের নামটা ওতপ্রোতভাবে জড়িতই থাকে সব সময়। তো সেই ক্ষেত্রে আমরা যতখানি পর্যালোচনা করে দেখেছি বা শুনেছি, তাতে দেখা গেছে যে তিনি 5 থেকে 6টির মতো তাকে চিঠি লিখেছিলেন, যে চিঠিগুলো আমাদের বাংলা সাহিত্যে একটি অনন্য সৃষ্টিও বলা চলে, অনেকখানি সমৃদ্ধ করেছে। আপনি সেই চিঠির বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা তো জানি হচ্ছে আমাদের এই উপমহাদেশে দ্রোহের কবি হচ্ছেন, বিদ্রোহের কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং সে সাথে কিন্তু প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। ওনার জীবনে বেশ কয়েকজন নারী এসছেন। আমরা নার্গিসের কথা আমরা সবাই জানি, তার জীবন শেষ পর্যন্ত ছিলেন প্রমীলা দেবী, তার কথা আমরা জানি। ফজিলাতুন্নেসার ঘটনাটা একটু অন্যরকম। কাজী নজরুল ইসলাম একবার ঢাকায় এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ফজিলাতুন্নেসা, এবং মজার বিষয় হচ্ছে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শিক্ষার্থী, গণিত বিভাগে শিক্ষার্থী ছিলেন। এবং সেখানে এসেই ফজিলাতুন্নেসাকে দেখেই কিন্তু কাজী নজরুল ইসলাম পছন্দ করে ফেলেছিলেন, এবং অকপটে তার ভালো লাগার বিষয়টি তিনি প্রকাশ করে ফেলেছিলেন। কবির কিন্তু প্রচণ্ড রকম আত্মসম্মানবোধ ছিল সব কিছুতেই। তিনি সব কিছুতে একেবারে প্রকটভাবে বলে ফেলতেন, কোনো কিছু রাগ ঢাক রাখতেন না। কারোর উপর যদি রাগ হতো সেটাও বলে ফেলতেন, কেউকে ভালোবাসলে সেটাও বলে ফেলতেন। ফজিলাতুন্নেসাকে বরাবরই সেটা তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু এই প্রথমবারের মতন কাজী নজরুল ইসলাম ফজিলাতুন্নেসার কাছে তিনি প্রত্যাখ্যিত হয়েছিলেন। তাকে তার যে প্রেমটি সেটি ফজিলাতুন্নেসা গ্রহণ করেননি। শুধু গ্রহণ করেননি সেটা নয়, তাকে সরাসরি বারণ করে দিয়েছিলেন যেন তার সামনে আর কখনো না আসে। এই দুঃখ বেদনায় কাজী নজরুল ইসলাম চলে গিয়েছিলেন সাথে সাথে ঢাকা থেকে। তার সাথে সমসাময়িক বাকি যারা কবিরা যারা ছিলেন, কবির অপেক্ষায় যারা ছিলেন, তারা সবাই এই বিষয়টি অভিমান করেছিলেন কাজী নজরুল ইসলামের উপর, কেন তাদেরকে না বলে চলে গিয়েছিল। আপনি যেটা বলেছিলেন যে তাকে 5 থেকে 6টি চিঠি লেখা হয়েছে, এই চিঠিগুলো আসলে সরাসরি ফজিলাতুন্নেসাকে কখনো লেখা হয়নি। সেই সময়ের আমাদের বাংলা সাহিত্যের আরেকজন উজ্জ্বল একজন নক্ষত্র, সেই সময়ের একজন সাহিত্যপ্রেমী একজন মানুষ ছিলেন কাজী মোতাহের হোসেন। তিনি একজন অধ্যাপক ছিলেন, তার সাথে ফজিলাতুন্নেসার একটি সম্পর্ক ছিল। ফজিলাতুন্নেসা তাকে বড় ভাই হিসেবে ডাকতেন, এবং কাজী মোতাহের হোসেন ও ফজিলাতুন্নেসাকে আপন বোন হিসেবে জানতেন। তাদের মধ্যে সবসময় একটা যোগাযোগ ছিল। কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে কাজী মোতাহের হোসেনের মাধ্যমে চিঠিগুলো পাঠাতেন, সরাসরি মোতাহের হোসেনকে পাঠাতেন, কখনোই ফজিলাতুন্নেসাকে সেই চিঠিগুলো তিনি পাঠাননি। এবং নজরুলের মনের মধ্যে এই বাসনা ছিল যে হয়তোবা সেই চিঠিগুলো কোনো না কোনোভাবেই ফজিলাতুন্নেসার কাছে পৌঁছবে। এবং ফজিলাতুন্নেসা পরবর্তীতে বিলেত উচ্চশিক্ষার জন্য গিয়েছেন, সেখান থেকে খুলনার এক ছেলের সাথে তার প্রেম হয়েছিল, পরবর্তী তাকে বিয়ে করেছে। তবে কখনোই আমরা যতটুকু জানি সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সাথে তিনি আর কখনোই যোগাযোগ করেননি। সে ভালো লাগার বিষয়টা একপাক্ষিক ছিল, কাজী নজরুল ইসলামের জায়গায় একপাক্ষিক ছিল। যে চিঠিগুলো পাঠানো হয়েছে তোর মধ্যে বেশ কয়েকটা চিঠি কিন্তু আমরা পেয়েছি, সবগুলি পাওয়া সম্ভব হয়নি। আপনি যদি অনুমতি দেন তাহলে হয়তো আজকে আমাদের দর্শকদের সবাইকে অবশ্যই একটা চিঠি আমরা পাঠ শুনতেই চাই। চিঠিটা পাঠের আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কাজী মোতাহের হোসেনকে কাজী নজরুল ইসলাম ডাকতেন মতিহার বলে, সেভাবেই তিনি সম্বোধন করেছিলেন। 15 জুলিয়াটোলা স্ট্রিট, কলিকাতা, 8/3/28 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা, উপরে ঠিকানায় আছি, আরও আগেই আসবার কথা ছিল।
অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানে যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবী সবাই আমাকে ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই গুনতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগর খরিদ্দারেরা। এরা অনেকে আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে যে দূরের তারাটির দীপ্তি চোখের জল্পনার মতো ঝিলমিল করবে, মনে করো সে তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আমার আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি, তার কি কুল কিনার আছে। ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করে, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে, কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি নিয়ে আর যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরে? ভুল করে সে ফুল যদি কারোর কপলতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষে নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি। যে স্নেহে, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনোই কোথাও পাইনি আমি। আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি। তাদের সত্যিকারের নাম জানি নে, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সে কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এ চিঠি রেখে সে যেন 2 ফোঁটা চোখের অশ্রু দর্পণ দে শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তঃকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের গন্ধই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি 2 শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানি। আর কিছু খবর দাও না কেন? নাকি সে মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খাইতো? কেবলই কিডসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও। ইতি, তোমার নজরুল। অত্যন্ত চমৎকার, বেশ সুন্দর হয়েছে। আসলে যখন এটা শুনছিলাম, আমাদের এই চিঠি বিলুপ্তির এই সময়টিতে এসে যে চিঠি নামক যে একটা আবেগের বিষয় একই সঙ্গে যদি কাজী নজরুল ইসলামের হয়, সেটি দ্বিগুণ হয়েছে। অনেকদিন পর এরকম একটি চিঠি শুনে আমাদের অত্যন্ত আনন্দ লাগলো এবং চমৎকার পাঠের জন্য ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি দৃষ্টি শর্মার কাছে। দৃষ্টি শর্মা, আপনি কোন গানটা করবেন? আমি যে গানটি গাইছি
খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। এই গানটি কবির লেখা শেষ গান, যেটি তিনি লিখেছেন কিন্তু তিনি সুর করতে পারেননি। গানটি পরবর্তীতে শ্রদ্ধেয় কমল দাশগুপ্ত সুরারোপিত করেন এবং 1965 সালের সেপ্টেম্বর মাসে গানটি রেকর্ড করা হয়। আচ্ছা আচ্ছা। এই গানটির একটা খুবই আশ্চর্যের যে বিষয়টি, আমরা জানি যে কবি 1942 সালে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন এবং শেষ যে গানটি তিনি লিখেছেন, গানটির বাণীটি তার জীবনের পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো সেগুলোর সাথে চমৎকারভাবে একটি মেলবন্ধন রচনা করেছে। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। কবি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু কবির কর্মপরিধি তখনই সমাপ্ত হলেও কবির জীবন কিন্তু চলেছে আরও 34টি বছর। এবং সেই ব্যাপারটা যে ভবিষ্যৎটা যে কবি যেন নিজের চোখে দেখেই এই গানটির প্রত্যেকটি বাণীগুলো কবি লিখেছেন, সেই আঙ্গিক থেকে বিচার করলে কবির এই শেষ লেখা গানটি একটি চমৎকার সৃষ্টি আসলে, যেটি কবির আসলে আধ্যাত্মিক যে দিকটি সেটিকেও উন্মোচিত করে বলে আমার মনে হয়েছে। আমরা কি গানটা শুনতে পারি? অবশ্যই। ঠিক আছে। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। শেষ হলো, শেষ হয় নাই বেলা। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না, তবু তরে রেখে গেনু প্রেমানন্দ মেলা। শেষ হয় নাই বেলা। যেও মোর কাছে। খেলো খেলো তুমি আজও বেলা আছে। খেলা শেষ হলে যেও মোর কাছে। প্রেম যমুনার তীরে, প্রেম যমুনার তীরে বসে রব লইয়া শূন্য ভেলা। শেষ হয় নাই বেলা। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা।
বিচার করেছে ভুল করে আছে জানি, তাহাদের তরে রেখে গেল মোর বিদায়ের গান খানি। যাহারা আমার বিচার করেছে ভুল করে আছে জানি, তাহাদের তরে রেখে গেল মোর বিদায়ের গান খানি। হই কলঙ্কি হোক মোর ভুল, বালুকার বুকে ফুটাইছি ফুল। হই কলঙ্কি হোক মোর ভুল, বালুকার বুকে ফুটাইছি ফুল। তুমিও ভুলিতে নারিবে, তুমিও ভুলিতে নারিবে সে কথা, হানো যত অবহেলা। শেষ হয় নাই বেলা, শেষ হয় নাই বেলা, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না, তবু তরে রেখে গেনু প্রেমানন্দ বেলা। শেষ হয় নাই বেলা। ধন্যবাদ দৃষ্টি শর্মা, চমৎকার একটি গান আমরা শুনলাম। এখন আমি যাচ্ছি ইতু দত্তের কাছে। ইতু দত্ত, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু যা শুনেছি, গান, কবিতা, চিঠি, সবই ছিল আমাদের কবি নজরুল ইসলামেরই লেখা। কিন্তু তার প্রতি যে শ্রদ্ধা সম্মান জানিয়ে যে রচনা হয়েছে, তার মধ্য থেকে যদি আপনি কিছু আমাদের মধ্য থেকে মানে করে যদি শোনাতেন, বা এ বিষয়ে কিছু বলবেন প্রথমে। হ্যাঁ, প্রথমেই আমি বলতে চাই, আমরা নজরুলের বিভিন্ন গান এবং কবিতা শুনলাম, কিন্তু নজরুলকে নিয়ে রীতিমতো চর্চা যারা করে তাদের সংখ্যাও কিন্তু কম নয়। তার মধ্য থেকে তপতী বিশ্বাসের একটা কবিতা আমি আজকে নজরুলকে নিবেদন করতে চাই শ্রদ্ধার্ঘ্য হিসেবে। সেই কবিতার নামটি তিনি দিয়েছেন প্রিয় নজরুল। বাহ, আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, আমরা শুনছি। প্রিয় নজরুল। কবিতাম্বরে জাজল্যমান একটাই শুধু রবি, সেই আকাশে ধূমকেতু হয়ে এলে তুমি বিদ্রোহী কবি। সর্বহারার মর্ম বেদনা তোমার কণ্ঠে বাজে, তাই তো তুমি আজও প্রদীপ্ত সবার মর্ম মাঝে। মানুষকে দান করেছ মহিমা, তুমি তাই তো মহান কবি। পুরুষ তোমার কবিতাই দেব, নারীরা সকলে দেবী। তৃণশ্যামলিমা ধরণী মাতার মুছে দিয়েছ নয়ন লোর, রাতের গভীর আধারের মাঝে এনেছ আলোর ভোর। খোদার সিফতে গাইলে গজল, শ্যামার চরণে দিলে ফুল। দেশ কাল জাতি ধর্মের ভেদ করণিক এক চুল। বিদ্রোহ তোমার কবিতার ভাষা, প্রেম সে গানের বাণী। অপরূপ প্রেম বিরহে এঁকেছ জীবনের ছবিখানি। একই দেহে তুমি
প্রেমিক পুরুষ, বীরত্বের শার্দুল। যে হাতে তোমার বাঁশের বাঁশরি, সেই হাতে আগুনের ফুল। একই হাতে যার আগুন বীণা, সেই তো অগ্নি ঋষি। নজরুল, তুমি চির সুন্দর, তোমাকেই ভালোবাসি। চমৎকার ঋতু দত্ত, এই যে তপতী বিশ্বাসের এমন পর্যালোচনা নির্ভর একটি কবিতা, এত চমৎকার একটি কবিতা এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। আমরা নজরুলকে আরও অনেক বেশি জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, কিন্তু সময় আমাদের দেয় না অবসর। আমরা আজকে এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি উপস্থিত, আমার সামনে যারা কবিতা করেছেন, কেউ গান করেছেন, কেউ কবিতা চিঠি পাঠ করে শোনিয়েছেন, অর্থাৎ কবি নজরুলের অনন্য সব সৃষ্টিকর্মকে আজকে আপনাদের মাঝে তুলে ধরেছেন। আমি প্রথমেই তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে, এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই যে পুঞ্জীভূত ভালোবাসা, আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যে শ্রদ্ধার্ঘ আমরা উপস্থাপন করতে পেরেছি, যে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পেরেছি, এই জন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন, দর্শক শ্রোতা, আপনাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।